প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। কুলিয়ারচর সরকারি কলেজে পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম, অর্থাৎ অর্থনীতি ক্লাস যেখানে শেষ করেছিলাম, তার পরবর্তী পাঠ থেকে শুরু করব। এর আগে আবার আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। এখন চলে আসি আমাদের পরবর্তী টপিকসে, যেখানে আমরা কি পণ্য উৎপাদন করব, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যার। আমরা জানি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে তিনটি। এক, কি পণ্য উৎপাদন করব; দুই, কি উপায়ে উৎপাদন করব; এবং তিন, কার জন্য উৎপাদন করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই তিনটি মৌলিক সমস্যা সম্পর্কে পিএস স্যামুয়েলসন সর্বপ্রথম আলোচনা করেন, তাই তাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে। এখন আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম কি পণ্য উৎপাদন করব, একটি চিত্রের সাহায্যে দেখিয়েছিলাম। আজকে আমরা বিভিন্ন উদ্দীপকের সাহায্যে আলোচনা করব। যে কি পণ্য উৎপাদন করব। উদ্দীপকটা ওই দিন তো আমরা আলোচনা করেছি কি পণ্য উৎপাদন করব। আজকে আলোচনা করব হচ্ছে 2 নম্বরটা, যে কি উপায়ে উৎপাদন করব। কি উপায়ে উৎপাদন করব। আসলে উপায়টা হচ্ছে পদ্ধতি বা কৌশল। কোন কৌশলে সে উৎপাদন করবে। পৃথিবীতে দুটি কৌশলে বা পদ্ধতিতে উৎপাদন হয়ে থাকে। একটাকে বলে থাকি যে শ্রমনিবিড় উৎপাদন কৌশল, আর একটাকে বলে থাকি মূলধন নিবিড় উৎপাদন কৌশল। অর্থাৎ যে রাষ্ট্র যে কৌশলে উৎপাদন করলে বেশি সুবিধা পায়, সে রাষ্ট্র সে কৌশল উৎপাদন করবে। যেমন গরিব কান্ট্রিগুলোতে জনসমষ্টি বেশি আছে, শ্রমিকের মজুরি কম, তাই সস্তায় পাওয়া যায়। যেমন বাংলাদেশের শ্রমিকের সংখ্যা বেশি থাকায় বাংলাদেশ অবশ্যই মূলধনের চেয়ে শ্রমিক বেশি পায় বলে মূলধনের উপর জোর না দিয়ে শ্রমের উপর ভিত্তি করে উৎপাদন করবে। আর উন্নত কান্ট্রিগুলোতে যেহেতু অর্থ সম্পদ বেশি আছে, তাই তারা শ্রমিকের চেয়ে মূলধন দিয়ে বা বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে উৎপাদনের চেষ্টা করবে, কারণ সেই ক্ষেত্রে তার মূলধনের ব্যবহার বেশি করতে হয়। তাই একটি রাষ্ট্র বা সমাজ বা দেশ বা ব্যক্তি প্রথমে সিদ্ধান্ত নিবে যে সে কোন কৌশলে বা কোন উপায়ে সে উৎপাদন করবে, মূলধন নিবিড় উৎপাদন কৌশলে না শ্রমনিবিড় উৎপাদন কৌশলে। তার জন্য যেটা সহজ সেটা দিয়েই উৎপাদন করবে। এখন চলে আসি একটি চিত্রের সাহায্যে বিষয়টা আমরা ব্যাখ্যা করি। যেমন ভূমি অক্ষে হলো শ্রম, লেবার, লম্ব অক্ষে হলো ক্যাপিটাল, মূলধন। কেতে ক্যাপিটাল, মূলধন, এল এ লেবার, শ্রম। আর এই আইকিউ হচ্ছে আইসো কোয়ান্ট, যার অর্থ হলো সম উৎপাদন রেখা। এটাকে বলে সম উৎপাদন রেখা। এটার সংজ্ঞাটা একটু বলে নেই। যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণ, এগুলিকে বলা হয় উপকরণ। আমরা জানি যে উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম,
মূলধন সংগঠন। আবার বলছি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই চারটি উপকরণের সাহায্যে আমরা উৎপাদন করে থাকি। চারটির যে কোনো একটি উপকরণকে বাদ দিয়ে আমরা উৎপাদন করতে পারি না। তবে কোনোটার গুরুত্ব বেশি, কোনোটার গুরুত্ব কম, কিন্তু কোনোটাকে বাদ দিয়ে উৎপাদন করা সম্ভব নয়। এখন এই দুটি উপকরণ, একটা হলো শ্রম আর একটা হলো মূলধন। তাই সংজ্ঞায় বলা হয় যে যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের সংমিশ্রণে সমান উৎপাদন নির্দেশ করে তাকে সমউৎপাদন রেখা বলে। আবার বলছি, যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের সংমিশ্রণে সমান উৎপাদন নির্দেশ করে তাকে সমউৎপাদন রেখা বলে। যেমন আমরা এখানে একটি রেখা দিই, আঁকি। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু দিলাম, এখানে শ্রম, এখানে মূলধন দিলাম, এখানে 100 একক। মনে করো তোমাদের বহু নির্বাচনী কোশ্চেন, যেটাকে এমসিকিউ আমরা বলে থাকি, এমসিকিউতে এরকম একটা উদ্দীপক দিয়ে দিল, যেখানে বলা হলো বি বিন্দুতে অথবা সি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কত। বন্ধুরা, আমরা জানি যে সংজ্ঞায় বলেছিলাম যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উপকরণের সংমিশ্রণ সমান উৎপাদন, তার মানে সমান উৎপাদন। তাহলে এ তে যেহেতু দেওয়া আছে 100, তাই বি তে উৎপাদন হবে 100, সি তে উৎপাদন হবে 100। তাহলে হবে এটা সমউৎপাদন রেখা, অথবা হবে না। অনেকে ভুল করে নিচের দিকে আসে বলে আমরা বলে থাকি এখানে 100 চেয়ে কম, অথবা উপরের দিকে গেলে আমরা বলে থাকি 100 চেয়ে বেশি। আসলে না, এটা যেহেতু সমউৎপাদন রেখা, তাই প্রত্যেকটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি হবে? সমান। তাহলে এখন চলে যাই, দুটি কৌশলের কথা বলা হয়েছে। আমরা এদিকে একটা রেখা অঙ্কন করলাম, ও ই, যেটা এম বিন্দু দিয়ে অতিক্রম করে। কি বিন্দু দিয়ে? এম বিন্দু দিয়ে অতিক্রম করে। এই ক্ষেত্রে আমরা দেখি এখানে আমাদের কে মানে ক্যাপিটাল দিয়ে দিলাম K2, এখানে দিয়ে দিলাম L1। আমরা একটু ম্যাপে দেখি, এম বিন্দু দিয়ে এখানে আর এখানে গেছে, শ্রমের ব্যবহার হচ্ছে এইটুকু, আর মূলধনের ব্যবহার হচ্ছে এইটুকু। তাহলে আমরা যদি স্কেল দিয়েও মাপি, তাহলে দেখা যাচ্ছে যে শ্রমের চেয়ে মূলধন বেশি। তাহলে এম বিন্দুতে কার ব্যবহার বেশি হচ্ছে? মূলধন। তাই এই ও ই রেখাটার নাম হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল। ও ই রেখা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন কৌশল, কারণ এখানে শ্রমের চেয়ে মূলধন বেশি ব্যবহার হচ্ছে, যেটা উন্নত কান্ট্রিগুলো করে থাকে। আর এই পাশে দিয়ে আরেকটা রেখা অঙ্কন করব, ও এফ। এই রেখাটি এই আইকিউ রেখার এন বিন্দু দিয়ে অতিক্রম করে। কি বিন্দু দিয়ে অতিক্রম করে? এন বিন্দু দিয়ে। এখন এন বিন্দুতে আমরা একটু তাকাই, এক্ষেত্রে আমার লেবার ব্যবহার হয়েছে L2, অর্থাৎ এত বড়, আর ক্যাপিটাল ব্যবহার হয়েছে K1, অর্থাৎ মাত্র এইটুকু। তাহলে কার ব্যবহার এখানে বেশি? অবশ্যই এন বিন্দুতে শ্রমের ব্যবহার বেশি হচ্ছে, মূলধনের ব্যবহার কম হচ্ছে। তাই এই এফ বিন্দুকে বলা হয় শ্রম নিবিড় উৎপাদন কৌশল। এন বিন্দু হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন কৌশল। এখন উৎপাদনকারী সিদ্ধান্ত নেবে যে আইকিউ উৎপাদন সমাধান কোন বিন্দুতে উৎপাদন করবে, এম এ করবে না এন এ করবে। আমরা জানি এম এ যা উৎপাদন হবে এন এ একই পরিমাণ উৎপাদন হবে। এর কারণ হচ্ছে এম এবং এন দুটি বিন্দুই আইকিউ সম উৎপাদন রেখার মধ্যে অবস্থান করে। অর্থাৎ আইকিউ যেহেতু সম উৎপাদন রেখা, তাই এম বিন্দুতে যতটা উৎপাদন হবে এন বিন্দুতে ঠিক ততটাই উৎপাদন হবে। এখন রাষ্ট্র যদি উন্নত হয়, তাদের হাতে যদি বেশি পরিমাণ অর্থ সম্পদ মূলধন বেশি থাকে, তাহলে অবশ্যই এম বিন্দুতে উৎপাদন করবে। আমেরিকা, জাপান, ফিনল্যান্ড উন্নত কান্ট্রিগুলো অবশ্যই এম বিন্দুতে উৎপাদন করবে, কারণ তাদের মূলধনের পরিমাণ বেশি আছে। আবার যদি জাতি বা রাষ্ট্র যদি আমাদের মতো অনুন্নত বা স্বল্পোন্নত বা
উন্নয়নশীল দেশ হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে শ্রমিকের সংখ্যা যদি বেশি থাকে, জনসমষ্টি যদি বেশি থাকে, তাহলে শ্রমিক বেশি থাকবে। সেক্ষেত্রে মূলধনের পরিমাণ কম, যেহেতু স্বল্প উন্নত দেশ, তাই মূলধন কম হওয়ার কারণে এখানে মূলধন কম ব্যবহার হয়, শ্রম বেশি, তাই শ্রমনিবিড় উৎপাদন কৌশলে অর্থাৎ এক বিন্দুতে উৎপাদন করবে। অর্থাৎ রাষ্ট্র এখন সিদ্ধান্ত নিবে তার দেশে কি অবস্থায় আছে সেই অনুযায়ী, অথবা ব্যক্তি এখন সিদ্ধান্ত নিবে তার হাতে কি পরিমাণ ব্যবস্থা করা যায় উৎপাদনের জন্য, সেইভাবে সে উৎপাদন করবে। অর্থাৎ তার মূলধন বেশি থাকলে মূলধন নিবিড় উৎপাদন, তার যদি মূলধন কম থাকে তাহলে শ্রমিককে বেশি ব্যবহার করবে, অর্থাৎ শ্রম বেশি দিবে, তাহলে শ্রম নিবিড় উৎপাদন কৌশলে উৎপাদন করবে। ব্যাখ্যাটা হচ্ছে যে ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন নির্দেশ করা হলো। এটা হলো আরেকটি দিয়ে দিই, এবি। এবি হচ্ছে সম উৎপাদন রেখা। এবি হচ্ছে সম উৎপাদন রেখা, যে রেখা দুটি বিন্দু হলো এম এবং এন। এম বিন্দু দিয়ে ও এর মূলধন নিবিড় উৎপাদন কৌশল অতিক্রম করে, এম বিন্দু দিয়ে মূলধন নিবিড় উৎপাদন কৌশল অতিক্রম করায় এখানে মূলধনের ব্যবহার বেশি, শ্রমের ব্যবহার কম হচ্ছে, যা উন্নত কান্ট্রিগুলো করে নিয়ে থাকে এই কৌশল। আর এন বিন্দুতে OK1 পরিমাণ মূলধন, OL2 পরিমাণ শ্রম, অর্থাৎ মূলধনের চেয়ে শ্রম বেশি ব্যবহার হয়, অর্থাৎ স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলো এন বিন্দুতে উৎপাদন করে। এখন রাষ্ট্র, ব্যক্তি, সমাজ সিদ্ধান্ত নিয়ে এমএ করবে না এমএ করবে, কারণ দুটিতে উৎপাদনের পরিমাণ তার সমান, তার ক্ষমতা অনুযায়ী সে সিদ্ধান্ত নেবে সে কোন কৌশলে উৎপাদন করবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছি যে কি উপায়ে উৎপাদন করব, এই হলো আমাদের এটাই ব্যাখ্যা। পরীক্ষা যদি আসে এই উদ্দীপক যদি এটা দেওয়া থাকে, তাহলে ব্যাখ্যাটা আমরা প্রশ্ন অনুযায়ী দিয়ে দিব। আমরা এই উদ্দীপক গুলো নিয়ে আমরা পুরো ক্লাসটা করে আমরা আলোচনা করব নেক্সট আরেকটি ক্লাস। এরপরে 3 নম্বরে আরেকটি কি আছে, যে কার জন্য উৎপাদন করব। শিক্ষার্থীরা, আমরা দুটি সমস্যা সলভ করে আসছি, যে কি পণ্য উৎপাদন করব সেটা সিদ্ধান্ত নিতে পারছি, কি উপায় উৎপাদন করব সেটারও সিদ্ধান্ত নিতে পারছি, মূলধন নিবিড়ে না শ্রম নিবিড়ে। এবার আসলে এগুলো সিদ্ধান্ত নিলাম, আসলে বিষয়টি হচ্ছে আমি উৎপাদন যে করব, উৎপাদনটা কার জন্য করব, এই প্রশ্নটা আমাদের মনে থাকবে, মনে জাগবে যে কার জন্য উৎপাদন করব। এখন আমরা জানি যে প্রতিটি কান্ট্রিতে, অর্থাৎ প্রতিটি রাষ্ট্রে দুই ধরনের বা দুই শ্রেণীর লোক বসবাস করে, একটা হলো ধনী শ্রেণীর লোক আর একটা হলো গরিব শ্রেণীর লোক। প্রত্যেকটি দেশেই ধনী গরিব লোক আছে। যদি আমরা বলে থাকি যে উন্নত কান্ট্রিগুলোতে ধনী গরিব নাই, আসলে যার যার দেশের সাথে তুলনা করলে যাদের টাকা বেশি আছে তারা ধনী, যাদের টাকা কম আছে তারা হলো গরিব। যদি এক দেশের সাথে আরেক দেশের তুলনা করি, তাহলে ধনী দেশগুলো সবসময় না, ধনী দেশগুলো সকলেই মোটামুটি গরিব দেশের চেয়ে ধনী। যদি আমেরিকার সাথে বাংলাদেশ তুলনা করি, অবশ্যই আমেরিকা ধনী কান্ট্রি আর বাংলাদেশ গরিব কান্ট্রি। আর যদি বলি যে আমেরিকা ধনী গরিব, অবশ্যই আছে, যাদের অর্থ সম্পদ বেশি আছে ওই আমেরিকাতেই তারা হলো ধনী, আর ওই আমেরিকাতে তাদের তুলনায় যে অর্থ সম্পদ যদি কম থাকে তারা হলো গরিব শ্রেণীর লোক। তবে উন্নত কান্ট্রিগুলোতে গরিব শ্রেণীর লোক কম থাকে, কিন্তু গরিব শ্রেণীর লোক থাকে। আর অনুন্নত কান্ট্রিগুলোতে ধনী লোক কম থাকে, গরিব লোক বেশি থাকে, অর্থাৎ ধনী লোক কম থাকে। এখন আমরা সিদ্ধান্ত নিব যে আমি কোন ধরনের পণ্য উৎপাদন, অর্থাৎ কার জন্য উৎপাদন করব, ধনীদের জন্য না গরিবের জন্য। আসলে দুই জনের জন্যই উৎপাদন, দুই শ্রেণীর লোকের জন্যই উৎপাদন করতে হবে। তবে তাকে সিদ্ধান্ত নিতে হবে কোন শ্রেণীর লোকেদের জন্য উৎপাদন বেশি করব। গরিব কান্ট্রি হলো অবশ্যই গরিবের সংখ্যা বেশি থাকার কারণে গরিব শ্রেণীর লোকের পণ্য সামগ্রী উৎপাদন বেশি করবে, যেমন মোটা চাউল, লাল আটা, মোটা কাপড়, মানে সস্তা সস্তা পণ্যগুলো উৎপাদন করবে বেশি পরিমাণে, কারণ গরিবের সংখ্যা বেশি। আর উন্নত কান্ট্রিগুলোতে এই লাল আটা, মোটা চাউল এই জাতীয় পণ্যগুলো কি করবে, কম উৎপাদন করবে, কারণ তাদের ধনীর সংখ্যা বেশি হওয়ার কারণে তারা ভালো মানের খাবার, ভালো মানের পোশাক ব্যবহারের চেষ্টা করে, তাই ওই কান্ট্রিগুলোতে ওই ধরনের প্রোডাক্ট বেশি উৎপাদন হবে। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখি যে
এই হলো আমার যেহেতু উৎপাদনের কথা আসছে, তাই উৎপাদন সমান রেখা দিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রথম ক্লাসটার মতো। যেমন এখানে লিখলাম আমরা গরিব শ্রেণীর সামগ্রী, আর এখানে হলো ধনিক শ্রেণীর সামগ্রী। গরিব শ্রেণীর সামগ্রী, ধনিক শ্রেণীর সামগ্রী উৎপাদনের বিষয় যেহেতু, তাই আমরা এখানে উৎপাদন সমান রেখা দিয়ে আমরা আলোচনা করব। উৎপাদন সমান রেখা দিয়ে আলোচনা করব। এখন আমরা এখানে সি এবং ডি দুটো বিন্দু নিলাম। এখানে y1, এটা y2, এটা x1, এটা x2। আমরা একটু শিক্ষার্থীরা খেয়াল করি, সি বিন্দুতে y এর পরিমাণ এত বড়, মানে এতটুকু উৎপাদন হয়, আর x এর উৎপাদন মাত্র এটুকু। আর ডি বিন্দুতে y এর উৎপাদন হয় এতটুকু মাত্র, কিন্তু x এর উৎপাদন হয় এতটুকু। তাহলে দেখা যাচ্ছে সি বিন্দুতে y এর উৎপাদন বেশি, এত বড়, মানে ধনীদের জন্য উৎপাদন বেশি হচ্ছে, আর সি বিন্দুতে গরিবের জন্য উৎপাদন কম। ডি বিন্দুতে গরিবের জন্য বেশি উৎপাদন হচ্ছে, ধনীর জন্য উৎপাদন কম হচ্ছে। অর্থাৎ যদি দেশ গরিব হয়ে থাকে, স্বল্পোন্নত হয়ে থাকে, তাহলে অবশ্যই ডি বিন্দুতে উৎপাদন করবে, কারণ ডি বিন্দুতে গরিবের জন্য উৎপাদন বেশি হয়, ধনীর জন্য উৎপাদন কম হয়। আর সি বিন্দুতে উন্নত কার্য হলে সি বিন্দুতে উৎপাদন করবে, কারণ সি বিন্দুতে ধনীদের জন্য উৎপাদন বেশি, গরিবের জন্য উৎপাদন কম হয়। শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বিষয়টি আমরা চিত্র দেখে বুঝতে পারবো যে কোন শ্রেণীর সামগ্রী বেশি উৎপাদন করতে হবে, অর্থাৎ কার জন্য উৎপাদন করতে হবে। এখন এটা রাষ্ট্রের চাহিদা অনুযায়ী, রাষ্ট্রের ধরন অনুযায়ী, কোন ধরনের লোক বেশি থাকে তার উপর ভিত্তি করে উৎপাদন করবে। এই হলো কার জন্য উৎপাদন করবে। ব্যাখ্যাটা হচ্ছে, ভূমি অক্ষে গরিব শ্রেণীর সামগ্রী, লম্ব অক্ষে ধনী শ্রেণীর সামগ্রী নির্দেশ করা হলো, বি হচ্ছে উৎপাদন সমান রেখা। এখন রাষ্ট্র বা সমাজ যদি ধনী হয়ে থাকে, ধনী রাষ্ট্র হয়ে থাকে, তাহলে উৎপাদন সমান রেখা সি বিন্দু উৎপাদন করে, কারণ সি বিন্দু ধনীদের জন্য বেশি উৎপাদন হয় আর গরিবের জন্য কম উৎপাদন হয়। অর্থাৎ ধনীর জন্য y2 আর গরিবের জন্য x1 পরিমাণ পণ্য উৎপাদন হয়। আর যদি গরিব রাষ্ট্র হয়ে থাকে, তাহলে অবশ্যই বি উৎপাদন সমান রেখা ডি বিন্দুতে উৎপাদন করে, কারণ ডি বিন্দুতে ধনীর জন্য কম উৎপাদন হয়, অর্থাৎ y1, আর গরিবের জন্য বেশি উৎপাদন হয়, কারণ x2, এই যে ডি থেকে এগুলো টানলে x2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসের মাধ্যমে আমরা তিনটি বিষয় আমরা শিখে গেলাম। গত ক্লাসে পড়েছিলাম যে কি পণ্য উৎপাদন করব, এখন পড়লাম কি উপায়ে উৎপাদন করব, এই চিত্রটা, আর কার জন্য উৎপাদন করব, এই চিত্রটা। শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকে এইরকম চিত্র দেয়া থাকে, এই চিত্র আর এই চিত্র এক, মানে 1 নম্বরের চিত্র আর এই 3 নম্বরের চিত্র একই রকম, যেহেতু দুইটাই উৎপাদন সমান রেখা। তবে আমাদের খেয়াল রাখতে হবে, যদি ধনী গরিব দিকের কথা থাকে তাহলে বুঝতে হবে এটা তৃতীয় মৌলিক সমস্যার কথা বলা হয়েছে, অর্থাৎ কার জন্য উৎপাদন করা হয়েছে। আর যদি শ্রম আর মূলধন থাকে, অর্থাৎ সম উৎপাদন রেখা থাকে, তাহলে এটা বুঝতেই পারছি এটা কি উপায়ে উৎপাদন করব। আর যদি শুধু x পণ্য আর y পণ্য দেওয়া থাকে, তাহলে প্রথমটি, অর্থাৎ কি পণ্য উৎপাদন করব। তাহলে শিক্ষার্থীরা, পরীক্ষা হলে এরকম অনেক সময় আসে যে উদ্দীপকটি কোন মৌলিক, মানে অর্থনীতির কোন মৌলিক সমস্যার কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আমরা চিত্র ধরন দেখে বলবো, ধনী গরিব থাকলে এটা হলো কার জন্য উৎপাদন করব, x পণ্য y পণ্য থাকলে হলো 1 নম্বরটা কি পণ্য উৎপাদন করব, আর যদি শ্রম মূলধন আর সম উৎপাদন সমান রেখা থাকে তাহলে হবে সেটা কি উপায়ে উৎপাদন করবে। এরপরে এর ব্যাখ্যাগুলো আমরা দিব। শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে আমরা এই টপিকস গুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা টপিকস গুলোর উপর ভিত্তি করে আমরা উদ্দীপক নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করে আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা বিষয়টা শেষ করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আর পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো সেই প্রত্যাশায় রইলাম। এবং
আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।